সেদিন ভোর থেকেই বৃষ্টি পড়ছিল। কলকাতার আকাশে এমন অদ্ভুত ধূসর রং অনেক দিন দেখিনি। কুয়াশা আর স্যাঁতস্যাঁতে ঠান্ডা। মনে হচ্ছিল সকালের আলো কোথাও আটকে গেছে। বৌদিদার ঘরে ঢুকতেই দেখি উনি জানলার পাশে দাঁড়িয়ে। চা ঠান্ডা হয়ে গেছে, মুখে সেই চিন্তার ভাঁজ। কি হলো দাদা, নতুন কেস? আমি জিজ্ঞেস করলাম। বৌদিদা একটু হাসলেন। ছায়ার আচরণ কখনো কখনো মানুষের থেকেও অদ্ভুত পিয়াল। আজ সেই ছায়াকেই ধরতে যাব। আমি কিছু বুঝে ওঠার আগেই বৌদিদা ফোন তুলে নিতেই ওপাশে ভাঙা গলা। স্যার, আমি মায়া বর্মন। দয়া করে নীলকুঠি ভবনে আসবেন। আমার ভাই ঋদ্ধি 3 দিন ধরে নিখোঁজ। কিন্তু কিন্তু রাতে ওর ঘরে কেউ হাঁটে, এ ছায়ার মতো। আমার মনে হয় ও ফিরে এসেছে। লাইনটা কেটে গেল। আমি আর চঞ্চু দুজনে একে অপরের দিকে তাকালাম। বৌদিদা তখন গম্ভীর। ছায়া কাউকে ফিরিয়ে আনে না, কিন্তু কেউ যদি সেই ভয়কে ব্যবহার করে তাহলে অন্য কথা। শুরু হচ্ছে লেখক দীপকচন্দ্রের কলমে সৃষ্ট গোয়েন্দা বধিদা সিরিজের নতুন একটি রহস্য গল্প, ছায়াতঙ্ক। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে বর্জন করে চলুন। গঙ্গার ধারের পুরনো রাস্তা ধরে আমরা পৌঁছলাম নীলকুঠি নামের বিশাল বাংলোতে। বৃষ্টি তখনও থামেনি। ভেজা বেলগাছের নিচে দাঁড়ালে মনে হচ্ছিল কেউ আমাদের দেখছে। মায়া দরজা খুলেই বলল, দয়া করে ভিতরে আসুন। আমি 3 রাত ঘুমাইনি। চঞ্চুর আগেই আমার চোখ গেল দরজার ভিতরকার কাঠে কাদার হাতের চিহ্ন। কেউ ভেজা হাতে ঠেলেছে। চঞ্চু ফিসফিস করল, হাতের দাগ, এ রাতে এসেছে। মায়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঋদ্ধির ঘরের সামনে থেমে যায়, তারপর চলে যায়। বদিদা দাগগুলো দেখে খুব মনোযোগী হলেন। আঙুলের মাপ নিলেন, দাগের উচ্চতা তুললেন। মানুষের হাত, শক্তিও বেশ বেশি, কিন্তু আচরণটা অন্যরকম। আমি অবাক। দাদা, মানে? উনি শুধু বললেন, আগে ঋদ্ধির ঘরটা দেখি। ঘরটায় প্রবেশ করতেই একটা তীব্র আর্দ্র গন্ধ। বই ছড়ানো, জানলার পর্দা ছেঁড়া, আর মেঝেতে কাদামাটির লম্বা লাইন। কেউ হেঁটেছে, কিন্তু জুতোর দাগ নেই। আমি বললাম, দাদা, জুতো না পরে কেউ বাইরে হাঁটবে কেন? বদিদা নিচু হয়ে কাদাটা ছুঁয়ে দেখলেন, এটা নদীর কাদা, কেউ বাইরে থেকে এসেছে। ঠিক তখনই চঞ্চু একটা ডায়েরি খুঁজে পেল। শেষ পাতায় লেখা, অনিরুদ্ধ আমাকে দেখছে, সে আমার ছায়ায় ঢুকে গেছে। আমি যদি হারাই, জানবে সে আমাকে ছাড়বে না। মায়া বলল, অনিরুদ্ধ ছিল ওর বন্ধু, কিন্তু ও পরে ওকে ভয় পেতে শুরু করে। বধিদা কিছু বললেন না, চোখে সেই চির চেনা অদ্ভুত স্থিরতা। আমরা ঘর থেকে বের হব এমন সময় ধূপধাপ ধূপ করে উপরের করিডোর থেকে পায়ের শব্দ। আমি টর্চ জ্বালাতেই আলো পড়ল। খালি করিডোর, কিন্তু অন্ধকার শেষ মাথায় একটা মানুষের ছায়া যেন দাঁড়িয়ে আছে। চঞ্চু প্রায় চেঁচিয়ে ফেল, এ দাদা, এ ছায়া আছে, মানুষ নেই। বদিদা বললেন, ছায়া সব সময় আলো থেকে জন্মায়, যে আলোটা দেওয়া হচ্ছে সেটাই আসল রহস্য। আমি কিছু বুঝতেই পারলাম না। ততক্ষণে মায়া ভয়ে চেয়ারে বসে পড়েছে। বদিদা আমাকে পাশে টেনে বললেন, পেয়াল, এই বাড়িতে 3টে জিনিস ঘটছে। 1, ঋদ্ধির আতঙ্ক। 2, ছায়ার ভ্রম। 3, কোনো মানুষের সচেতন ফাঁদ। আমি হা করে তাকালাম। দাদা, এর মানে ঋদ্ধি জীবিত? উনি ধীরে বললেন,
জীবিত তো মনে হচ্ছে, কিন্তু কোথায় সেটা এখনো কেউ জানে না। চঞ্চু জিজ্ঞাসা করলো, তাহলে এই করিডোরের ছায়াটা? বদিদা বললেন, ছায়া একটা চিহ্ন, কিন্তু যে তাকে নাড়াচ্ছে তার উদ্দেশ্য। আমি তখনও বুঝতে চেষ্টা করছি, কিন্তু তখনই ট্রাক ট্রাক ট্যাক করে মানে একটা আওয়াজ হলো। উপরতলার জানলার কপাট নিজে থেকে খুলে গেল। বাতাসে ভিজে রাস্তার আলো ঢুকে পড়ল, আর সেই আলোয় দেখা গেল জানলার সামনে দাঁড়িয়ে আছে এক মানুষের ছায়া, কিন্তু মানুষটা তো নেই। মায়া কান্না চেপে বলল, এটা এটা রিদ্ধি। বদিদা ধীরে ধীরে জানলার দিকে হেঁটে গেলেন। না মায়া, ঋদ্ধি নয়, এটা এমন কারো তৈরি করা ছায়া যে তোমাদের ভয়কে ব্যবহার করছে। আমি হাঁপ ছেড়ে বললাম, দাদা তাহলে কে? বদিদা বললেন, যে মায়ার ভাইকে চেনে আর জানে যে ভয়কে ছায়া বানানো যায়। বদিদার জানলার বাইরে তাকিয়ে বললেন, ঋদ্ধির গায়ের দাগ, লেখার ভঙ্গি, কাদার দিক সব ইঙ্গিত দিচ্ছে সে এখনো এই বাড়িতেই আছে, কিন্তু তার ছায়া নয়, তার ভয়টাই এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে। মায়া কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, তাহলে কোথায়? বুধিতা গম্ভীর গলায় বললেন, অন্তরালে, এই বাড়ির এমন এক জায়গায় যেখানে আলো নেই কিন্তু ছায়া আছে। আমি সেই মুহূর্তে জানতাম ঘটনাটা ভয়ঙ্কর দিকে মোড় নিতে চলেছে। নীলকুঠির ওপরতলা জানলায় যে অদ্ভুত ছায়াটা দেখেছিলাম তার উৎস খুঁজতে আমরা সিঁড়ি ধরে ওঠা শুরু করলাম। স্যাঁতস্যাঁতে গন্ধ, পচা কাঠের গন্ধ, আর বৃষ্টি মৃদু শব্দ। মনে হচ্ছিল পুরো বাড়িটা যেন নিঃশ্বাস নিচ্ছে। চঞ্চু হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, যদি কেউ উপরে লুকিয়ে থাকে? বদিদা বললেন, যদি কেউ থাকে তাহলে সে আমাদের দেখছে, আর যদি কেউ না থাকে তাহলে ছায়াটা ইচ্ছাকৃত। এই কথাটা শুনেই আমার বুকের ভিতরটা কেমন ধকধক করতে লাগলো। ওপরতলার ফ্লোরটা লম্বা, অন্ধকারে ঢাকা। আমরা টর্চ জ্বালাতেই আলোর রশ্মি পড়ে খালি করিডর, কিন্তু কোনো খালি জায়গার মতো লাগছিল না, যেন কেউ ঠিক আলো পৌঁছানোর বাইরেই দাঁড়িয়ে আছে। হঠাৎ ছাদের কোণা থেকে জল পড়ার শব্দ, টুপ 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 করে। বদিদা কাছে গিয়ে দেখলেন জলে ভিজে থাকা চুলের গোছা। আমি শিউরে উঠলাম, দাদা, এটা কি ঋদ্ধির? বদিদা চুলটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন, না, এটা লম্বা চুলওয়ালা কারোর, এবং ছেঁড়া অবস্থায় এসেছে, মানে টেনে কাটা। চঞ্চু বলল, মানে কেউ লড়াই করেছে? বদিদা শান্ত গলায় বললেন, অথবা কেউ চেয়েছে লড়াই হয়েছে বলে মনে হোক। করিডোরের শেষ ঘরটার দিকে দরজা বন্ধ, দরজার নিচে কোনো আলো বেরোচ্ছে না। মা ফিসফিস করে বলল, ও ঘরটা বহুদিন বন্ধ, রিদ্ধি ওখানে যেত না। ঠিক তখন ভিতর থেকে খস 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 শব্দ। আমি টর্চটা তুলে বললাম, ভেতরে কেউ আছে দাদা? বদিদা চুপচাপ আমার টর্চটা নিচে নামিয়ে দিলেন। পেয়াল, ভয় দেখানোই হচ্ছে, আমাদের প্রতিক্রিয়া দেখে কেউ সিদ্ধান্ত নিচ্ছে। আমি থমকে গেলাম, মানে আমাদের দেখেই ছায়া নড়ছে? হ্যাঁ। বদিদার গলা ঠান্ডা, তোমাদের ভয় ওদের হাতিয়ার। চঞ্চু গলা শুকনো করে বলল, তাহলে এই দরজা খুলবো? বদিদা মাথা নেড়ে বললেন, দরজা খোলার দরকার নেই, যে ভয় দেখায় সে কখনো নিজের আসল জায়গা দেখায় না। উনি দরজার নিচে আঙুল ঘষে নিয়ে বললেন, ভেতরে কিছু নেই, শব্দটা রেকর্ডেড। আমি হতবাক, চঞ্চু। আমরা নিচের ঘরে ফিরে এসে মেঝের কাদা দাগগুলো পরীক্ষা করলাম। আমি বললাম, এটা গঙ্গার কাদা, তাই তো? বদিদা বললেন, হ্যাঁ, কিন্তু এর সাথে কিছু মেশানো আছে। উনি আঙুলের মাথায় নিয়ে গন্ধ শুকলেন, পেট্রোল। আমি প্রায় চমকে উঠলাম, পেট্রোল কাদার সঙ্গে?
বধিদা বললেন, কেউ চেয়েছে কাদার গন্ধ চাপা দিতে, কেউ বাড়ির ভিতরে কাদা এনেছে, কিন্তু তার নিজের গায়ে কাদা লাগুক সেটা কেউ চায়নি। এইবারে বুঝলাম এটা সাধারণ নিখোঁজ মামলা নয়, এটা কারো পরিকল্পনা। মায়াকে বললাম, আপনার ভাই কি কারো কাছে টাকা পেত? মায়া মাথা নেড়ে বলল, না, মানে সেটা আমার জানা নেই। বধিদা মায়ের মুখের দিকে তাকালেন, এক দৃষ্টে তাকিয়ে রইলেন। মায়া চোখ নামিয়ে ফেলল। বধিদা আমাকে বললেন, পেয়াল, ও মিথ্যে বলল। আমি হতবাক। মায়া জানে রিদ্ধি কারোর কাছে টাকা পেত এবং সেই লোকই বাড়িতে এসেছে, আজও আছে। মায়া গুম হয়ে দাঁড়িয়ে রইল। আমি বুঝলাম এই মেয়েটুক কিছু চেপে যাচ্ছে। আমরা আবার ওপরতলায় উঠতেই হঠাৎ সব আলো নিভে গেল। আমরা সবাই থেমে হা করে তাকিয়ে। অন্ধকারে একটা লম্বা মানুষের ছায়া ধীরে ধীরে দেয়াল বেয়ে সরে আসছে। আমি টর্চটা জ্বালাতে গিয়েও থেমে গেলাম। বধিদা হাত তুললেন, না পেয়াল, টর্চ জ্বালিও না, ছায়াটা আসল না। চঞ্চু কাপা গলায় বলল, আসল নাম মানে? ছায়া তো আছে। বধিদা বললেন, এটা প্রজেকশন, কেউ ছায়া ফেলছে, কিন্তু মানুষটা সামনে নেই। এবার শান্ত গলায় যোগ করলেন, আর ছায়ার আকার যেভাবে বাড়ছে, এটা এমন যন্ত্রে হয় যেটা সাধারণ মানুষ রাখে না। আমার মাথায় ঘুরতে লাগলো, দাদা, তাহলে কে ছায়া দেখাচ্ছে? বধিদা বললেন, যে ঋদ্ধিকে চেনে আর তার ভয় কোথায় সেটাও ঠিক ঠিক জানে। আমরা যখন নিচে নামছি হঠাৎ মায়া বলল, অনিরুদ্ধ এসেছিল, ওর সঙ্গে ঋদ্ধির ঝগড়া হয়েছিল, কিন্তু আমি বুঝিনি যে ও এতটা করবে। আমি স্তব্ধ। বধিদা থমকে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ালেন। মায়া, তুমি শুধু এটাই বললে না অনিরুদ্ধ তোমাকে হুমকি দিয়েছে? মায়া কান্নায় ভেঙে পড়ল। ও বলেছিল, ঋদ্ধিকে খুঁজতে যেও না, আমি যদি কাউকে বলি ও আমাকে আমাকে শেষ করে দেবে। আমি শিউরে উঠলাম। ছঞ্চু তো প্রায় বসে পড়ল। বধিদা খুব শান্ত গলায় বললেন, অনিরুদ্ধ এ বাড়িতে আছে, আজ রাতেই এসেছিল। আমরা তিনজনে চমকে উঠলাম। এ কোথায় দাদা, এ কোথায় লুকিয়ে আছে? বধিদা ধীরে বললেন, এ বাড়ির এমন একটা জায়গায় যেখানে আলো পড়ে না, ছায়া থাকে আর মানুষ অদৃশ্য থাকে। আমি অবাক, এ কোথায়? বধিদা বললেন, দেয়ালের পিছনে। আর ঠিক সেই মুহূর্তে দেয়ালের ভিতর থেকে ঠক 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 করে মানুষের মৃদু ভয়ার্ত নক করার শব্দ। দেয়ালের ভিতর থেকে যে শব্দটা আসছিল সেটা শুনে চঞ্চু প্রায় লাফিয়ে পিছিয়ে গেল। আমারও বুকের ভিতরটা ঝাঁঝা করে উঠল, কিন্তু বধিদা 1 ইঞ্চিও নড়লেন না। উনি নিচু গলায় বললেন, এই শব্দটা মানুষ কাউকে মারতে এলে করে না, এটা সাহায্য চার শব্দ। মায়া কাঁপতে কাঁপতে বলল, ঋদ্ধি ও কি ওইদিকে? বধিদা দরজার পাশের সাথে সাথে দেয়ালটা হাত দিয়ে টোকা দিয়ে শুনলেন। শব্দে বোঝা গেল খালি গহ্বর। পেয়াল, মোবাইলের আলোটা দে। আমি আলো ধরতেই উনি দেখালেন দেয়ালের 2 কোণায় খুব সূক্ষ্ম ফাটল, যা খুব ভালো করে না খেয়াল করলে চোখ এড়িয়ে যাবে। এটা নতুন ফাটল নয়, বধিদা বললেন, লুকোনো প্রবেশপথ, বহু আগের, কেউ এটাকে কাজে লাগিয়েছে। মায়া হতভম্ব, এই বাড়িতে এরকম একটা জায়গা আছে? বধিদা গম্ভীর গলায় বললেন, পুরনো কলকাতার অনেক বাড়িতে থাকে, জমিদারদের গোপন প্যাসেজ, আলো ঢোকে না, শব্দ আটকায়, যার ভিতর মানুষকে লুকানো যায়। চঞ্চু চেঁচিয়ে উঠল, মানে ঋদ্ধি ভিতরে বন্দি? ঠিক তখনই ভেতর থেকে আবার ঠক ঠক করে শব্দ, এবার একটু জোরে, একেবারে পরিষ্কারভাবে যেন সাহায্য চাইছে কেউ।
বদিদা ব্যাগ থেকে স্ক্রুড্রাইভার বের করলেন, দুটি ফাটলের মাঝখান লক্ষ্য করে ঢুকিয়ে দেওয়ালে পাতলা অংশটা চেপে ধরলেন। একটু শব্দ হতেই দরজার মতো বোর্ডটা আস্তে আস্তে সরে গেল। আমরা সবাই মোবাইলের আলো ধরলাম। ভেতরে অন্ধকার, ছোট চাপা জায়গা, বাতাস নেই, শুধু ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ, এবং সেই অন্ধকারের মাঝখানে একজোড়া চোখ। আমাকে বের করো। গলা শুকিয়ে যাওয়া কণ্ঠ। আমার হাত কাঁপতে লাগলো। এ ঋদ্ধি। আমি চঞ্চু দুজনে মিলে ওকে টেনে বাইরে তুললাম। ছেলেটা দুর্বল, কাঁপছে, কিন্তু জীবিত। মায়া হু হু করে কেঁদে ফেলল। ওর গলা শুকনো, বসে থাকতে কষ্ট হচ্ছে। আমি জল দিলাম। ও ধীরে ধীরে বলল, আমি 3 দিন ধরে ভিতরে ছিলাম, কেউ আমাকে উঠে আসতে দিচ্ছিল না। বধিতা জিজ্ঞেস করলেন, কেউ মানে কে? রিধি একটু চুপ করে আমার দিকে তাকালো, তারপর বলল, অনিরুদ্ধ না, ওর চেয়েও ভয়ঙ্কর কেউ। আমরা 3 জনে চমকে গেলাম। কে? আমার গলা শুকিয়ে গেল। রীতি চোখ নামিয়ে বলল, যে প্রতিদিন রাতে আমাকে খাবার দিত, কিন্তু বাইরে বের হতে দিত না। চঞ্চু বিস্মিত, মানে তোমাকে খাইয়ে বাঁচিয়ে রাখতো? ঋদ্ধি মাথা নেড়ে বলল, হ্যাঁ, কারণ সে চায় আমি বেঁচে থাকি, কিন্তু লুকোনো অবস্থায়। কারণ আমাকে সামনে আনলে তার পরিকল্পনা নষ্ট হয়ে যেত। বদিদা এবার খুব শান্ত গলা জিজ্ঞেস করলেন, ঋদ্ধি, লোকটার নাম বলো। ঋদ্ধি চুপ, চোখ নামানো। স্পষ্ট বোঝা যাচ্ছে সে জানে, কিন্তু বলতে ভয় পাচ্ছে। ঋদ্ধির হাতটা ধরে বদিদা বললেন, তোমাকে যে লোক 3 দিন খাবার দিল, তার গন্ধ তোমার জামায় আছে। এই কথা শুনে আমরা সবাই তাকালাম। ঋদ্ধির জামায় হাত ধোয়ার সাবান, পুরুষের ডিওডোরেন্ট আর এক ধরনের ধাতব গন্ধ লেগে আছে। বদিদা বললেন, এই গন্ধটা বাড়ির কারো এবং অনিরুদ্ধের নয়। মায়া কেঁপে উঠল, মানে বাড়িতে কেউ? বধিদা চোখ সরালেন না। তার চোখ গিয়ে থামল মায়ার দিকেই। আমি স্তব্ধ, চঞ্চু। মায়া পিছিয়ে গেল। আমি আমি কেন ওকে লুকাবো? বধিদা ঠান্ডা স্বরে বললেন, কারণ তুমি কাউকে বাঁচাতে চাইছো, ঋদ্ধিকে মারতে নয়, তাকে আড়াল করতে। মায়া মুখ ঠেকে কেঁদে ফেলল। আমি ওকে রক্ষা করতে চেয়েছিলাম, কারণ যদি সত্যিটা বের হয়, আমি আমার জীবনটাই হারাবো। আমি অবাক, কোন সত্যি? মায়া মাথা নিচু করে বলল, রীতি নিখোঁজ হয়নি, ও লুকিয়েছিল আমার জন্য। মায়ার কান্নার শব্দে পুরো বাড়িটা যেন আরো ভারী হয়ে উঠল। ওর কথা, রীতি আমায় রক্ষা করতে লুকিয়েছিল। কিন্তু এটা মাথায় ঢুকতে আমার সময় লাগছিল। বদিদা খুব শান্ত স্বরে বললেন, মায়া, তুমি কার থেকে নিজেকে বাঁচাতে চাইছিলে? মায়া চোখ মুছে বলল, অনিরুদ্ধ থেকে। ঋদ্ধি কঠিনভাবে মাথা নামিয়ে থাকলো। চঞ্চু আর আমি একে অপরের দিকে তাকালাম। মায়া ধীরে ধীরে এগিয়ে বলল, অনিরুদ্ধ রীতিকে শুধু ভয় দেখাতো না, ও আমাকে ব্ল্যাকমেল করতো। আমি শিউরে উঠলাম। কি নিয়ে ব্ল্যাকমেল? মায়া ঠোঁট কামড়ালো, চোখে ভয় স্পষ্ট। আমি একটা ভুল করেছিলাম 2 বছর আগে। বদিদা মাথা একটু কাত করলেন। টাকার ব্যাপার? মায়া অবাক হয়ে তাকালো। আপনি জানলেন কিভাবে? বদিদা বললেন, ঋদ্ধি তোমার কাছে একটা বড় লোন চেয়েছিল, কিন্তু তুমি দিতে পারছিলে না, কারণ তোমার সঞ্চয় নেই। আর সঞ্চয় নেই এমন একজন মানুষের বাড়িতে 3 তলার রক্ষণাবেক্ষণ এত ভালোভাবে হয় না।
আমি থমকে গেলাম। চঞ্চু ফিসফিস করে বলল, মানে মায়ার অর্থনৈতিক অবস্থা অসামঞ্জস্যপূর্ণ। বধিদা মাথা নাড়লেন। জমা টাকা কোথায় গেছে তা তুমি গোপন করেছ, আর সেই ভুলটাই অনিরুদ্ধ জানত। মায়া তখন ভেঙে পড়ল। আমি অনিরুদ্ধকে টাকা দিয়েছিলাম। ও বলেছিল ঋদ্ধিকে চাকরি পেতে সাহায্য করবে। ওর কণ্ঠ কেঁপে উঠল। কিন্তু পরে উল্টো ওই আমাদের ভয় দেখাতে শুরু করলো। ঋদ্ধ নিচু গলায় বলল, ও বলেছিল আমি যদি পুলিশে যাই মাকে, মানে মায়াকে নষ্ট করে দেবে। চুঞ্চু গলায় ক্রোধ নিয়ে বলল, ধারণাটা ঠিকই, অনিরুদ্ধ একটা নোংরা লোক। বদিদা চুপ করে সিঁড়ির দিকে তাকালেন। না চঞ্চু, অনিরুদ্ধ নোংরা সত্যি, কিন্তু এই ঘটনাগুলো তার কাজ নয়। আমরা সবাই রীতিমতো স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, না মানে দাদা, ছায়া দেখানো, ভয় দেখানো, ঋদ্ধিকে লুকোনো, এগুলো তো তার পক্ষেই সম্ভব। বধিদা খুব নরম স্বরে বললেন, সম্ভব, হ্যাঁ, কিন্তু করা না। ঋদ্ধির জামায় 3 দিনের পুরনো গন্ধ, সে দেখেছেন। প্রমাণের খুঁটিনাটি উনি কথা না বললেও চোখে সব হিসেব চলছিল। বধিদা বললেন, অনিরুদ্ধ এলে ঋদ্ধিকে আঘাত করত, ওকে 3 দিন খাইয়ে রাখা, এটা অনিরুদ্ধর স্বভাব নয়। অনিরুদ্ধ কৌশলী না, উল্টো উন্মাদ, আবেগপ্রবণ। এই বক্তব্যটা কেমন যেন হাড়ের মধ্যে ঢুকে গেল। মায়া বিস্মিত। তাহলে কে? বধিদা বললেন, যে ঋদ্ধিকে মারে না কিন্তু তাকে বাইরে আসতেও দেয় না, যে তার ভয়কে জানে এবং তোমার ভয়কেও জানে। আমি একটা ঠান্ডা শিশির অনুভব করলাম। দাদা, আপনি কার কথা বলছেন? বধিদা আমাকে একবার দেখলেন, তারপর ধীরে ধীরে সিঁড়ির নিচে নামতে থাকা একটা মানুষের পায়ের চাপের আওয়াজের দিকে মনোযোগ দিলেন। খুব মৃদু কিন্তু স্পষ্ট, ঠক 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 করে নামছে। আমরা সবাই ঘুরে দাঁড়ালাম। মায়া শিউরে উঠল। অন্ধকার সিঁড়ির মোড়ে একটা মানুষের অবয়ব অস্পষ্ট ছায়ার মতো ওঠানামা করছে। চঞ্চু তো ক্যামেরা ধরেই দাঁড়িয়ে গেল। বধিদা বললেন, পেয়াল, টর্চের আলোটা নিবিও না। আমি আলো ধরে রাখলাম। ছায়াটা একটু এগিয়ে এলো, আর দেখা গেল এটা কোনো প্রজেকশন নয়। আলো যাচ্ছে আর আসছে, মানুষের মতো ছায়া পড়ছে। এর মানে ছায়াটা সত্যি, কিন্তু মানুষের চলাফেরার মতো নয়, অস্বাভাবিক নয়, বিপরীতভাবে স্থির, এক জায়গায় আটকে দাঁড়ানো, যেন অপেক্ষা করছে। বধিদা ধীরে ধীরে সামনে এগোলেন, 2 হাত পকেটে, মাথা একটু নিচু। তিনি ছায়ের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তুমি 3 দিন ধরে বাড়িতে আছো, কিন্তু কেউ তোমাকে দেখেনি। ছায়াটা নড়ল না। বধিদা আবার বললেন, কারণ তুমি দেখাতে চাওনি। আমরা টান টান উত্তেজনা দাঁড়িয়ে। ঋদ্ধি ভয় পেয়ে মায়ের হাত চেপে আছে। বধিদা এবার সোজা দাঁড়িয়ে বললেন, ছায়া দেখানোর খেলা তোমার, কিন্তু মানুষটাকে লুকানোর খেলা মায়ার। মায়া আতকে উঠল। না না, আমি কাউকে ঢুকতে দিইনি। বধিদা বললেন, হুম, ওকে কেউ প্রবেশ করতে বলেনি, ও নিজেই ঢুকেছে। পায়ের শব্দ এক ধাপ কাছে এলো। এবার আমরা সবাই দেখতে পেলাম একজন মানুষ, বয়স 30-এর কাছাকাছি, চোখে অদ্ভুত শূন্যতা, চুল এলোমেলো, জামা কাপড় বৃষ্টিতে ভেজা। আমি চিৎকার করে উঠলাম, ওই কি অনিরুদ্ধ? মায়া কেঁদে ফেলল। ঋদ্ধি পিছনে সরে গেল। চঞ্চু ক্যামেরা নামিয়ে দিল, কিন্তু বধিদার মুখে এক ফোঁটা বিস্ময় নেই। উনি শুধু বললেন, এবার ঠিক জায়গায় পৌঁছলাম। আমি ফিসফিস করে বললাম, দাদা, ওই সব করেছে? বধিদা মাথা ঝাঁকালেন না, উল্টো বললেন, না পিয়াল, ও অপরাধী নয়, ও নিজে ভিকটিম, ঠিক ঋদ্ধির মতো।
আমরা সবাই হতবাক। অনিরুদ্ধ দাঁড়িয়ে রইল, চোখ লাল, কিন্তু মুখের ভঙ্গি কেমন অপরাধীর মতো নয়, বরং অপরাধ বোধের মতো। বদিদা কাছে গিয়ে শুধু একটা কথা বললেন, তুমি এসেছো কিন্তু দেরি হয়ে গেছে, এখন সত্যিটা বেরোবে। অন্ধকার সিঁড়ির ওপাশে আরও একটা মানুষের উপস্থিতি অনুভব করছিলাম, যে এখনো সামনে আসেনি, কিন্তু গোটা কেসের সূত্র সেই মানুষটার দিকেই ইঙ্গিত করছে। অনিরুদ্ধ সিঁড়ির নিচে দাঁড়িয়ে, বৃষ্টির জলে ভেজা জামা কাপড়, চোখে অপরাধবোধ, ক্লান্তি, আতঙ্ক সব কিছু মিলেমিশে আছে, কিন্তু যেটা নেই সেটা হলো আক্রমণ করার ইচ্ছা। আমি মাথা ঘুরিয়ে বধিদের দিকে তাকালাম। উনি অনিরুদ্ধকে দেখছেন, কিন্তু চোখে কোনো রাগ নেই, বরং একটা মিশ্র ভাব, যেন বোঝার চেষ্টা। বধিদা শান্ত স্বরে বললেন, তুমি 3 দিন আগে এসেছিলে। অনিরুদ্ধ মাথা নিচু করে, হ্যাঁ। তুমি ঋদ্ধিকে খুঁজছিলে? হ্যাঁ। তুমি ভয় পেয়ে পালিয়ে গেলে? অনিরুদ্ধ স্তব্ধ হয়ে দাঁড়ালো, জবাব নেই। আমি অবাক, চুঞ্চু তো প্রায় মুখ হা করে বসে আছে। বধিদা এগিয়ে গিয়ে নরম গলা বললেন, ভয় দিলে পালায় অপরাধী, কিন্তু ভয় পেলে পালায় ভিকটিম। অনিরুদ্ধ ফোঁস করে শ্বাস নিল, তারপর বলল, আমি কাউকে ভয় দেখাইনি স্যার, আমি নিজেই ভয় পেয়েছি। বধিদা মাথা নেড়ে বললেন, ঠিক তাই। আমার মাথা যেন এলোমেলো হতে লাগলো। দাদা, তাহলে ছায়াগুলো? বধিদা খুব ধীরে বললেন, অনিরুদ্ধ কিছু ছায়া দেখেছিল, কিন্তু সেগুলো সে তৈরি করেনি। মায়া স্তব্ধ হয়ে গেল। ঋদ্ধি গলা শুকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। অনিরুদ্ধ কাঁপা গলায় বলল, আমি ওদের বলতে চেয়েছিলাম কারো ওপর সন্দেহ করো, কিন্তু আমি যখনই বলি সেই লোকটা, ওই ছায়াটা আমাকে অনুসরণ করে। একটা ঠান্ডা অনুভূতি মেরুদণ্ড দিয়ে নেমে এলো। ছায়াটা অনিরুদ্ধকে অনুসরণ করত, মানে এখানে এমন কেউ আছে যে সবার ভয়কে কাজে লাগাচ্ছে। হঠাৎ বদিদা বললেন, পেয়াল, আলোটা নিচে ধরো। আমি মেঝেতে আলো ফেলতেই দেখলাম কাদামাটির 3টে আলাদা দাগ, টানা লাইন। 1 ঋদ্ধির চেনা লাল শুজ, 2 অনিরুদ্ধর ভারী জুতোর তলা, 3য় সম্পূর্ণ অন্যরকম। জুতো নয়, খালি পাও নয়, বরং মনে হচ্ছে জুতোর উপর কোনো পাতলা মোড়ক ছিল, যা দাগকে ধোঁয়াটে করে দিয়েছে। চুঞ্চু বলল, এটা কে দাদা? বদিদা বললেন, যে চায় না তার পদচিহ্ন চেনা যাক। রিধি কম্পিত স্বরে বলল, ওই আমাকে লুকিয়েছিল স্যার, ভয় দেখানোর জন্য কেউ আসবে বলেই। কে? রিধি ধীরে ধীরে বলল, যে আমার ক্ষতি করবে, যে আমার ভুলগুলো জানে, যে আমার এক বন্ধু, কিন্তু এখন আমাকে শেষ করে দিতে চায়। মায়ের মুখ বিশ্রীভাবে ফ্যাকাশে হয়ে গেল। আমরা কথা বলছি, হঠাৎ করিডোরের শেষ মাথায় টপ 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 যেন জল কিছুর উপর পড়ার একটা সলিড শব্দ। কেউ দাঁড়িয়ে, কিন্তু দেখা যাচ্ছে না। বদিদা পিছনে তাকিয়ে বললেন, পেয়াল, আলো নিবিও না। মানুষ অন্ধকারে লুকোয়, কিন্তু ছায়া চিরকাল থাকে না। আমি আলো ধরলাম। ছায়াটা সামনে এগোলো, কিন্তু মানুষটা কোথাও নেই। চঞ্চু আতঙ্কে নিঃশ্বাস নিতে নিতে, দাদা, কিভাবে সম্ভব? বদিদা ধীরে বললেন, কারো হাত খুব পাকা, ছায়াকে কাটাছেড়া করে অন্য দেয়ালে ফেলছে। তা করতে হলে বাড়ির গঠন পুরোটা জানতে হয়। মায়া ঠোঁট কামড়ে বলল, এই বাড়ির গঠন তো শুধু। বদিদা তাকালেন একদম সোজা চোখে। মায়া থেমে গেল, সে বাকিটা আর বলতে পারল না। বদিদা অনিরুদ্ধকে বললেন, তুমি এসেছিলে কারো ডাক শুনে, সেই ডাকটা কে দিয়েছিল? অনিরুদ্ধ মাথা নিচু করে বলল, হ্যাঁ, একজন ছিল, যে বলেছিল ঋদ্ধি বিপদে আছে, তোমার সাহায্য দরকার। তাই তুমি এসেছিলে? হ্যাঁ। কিন্তু যে তোমাকে ডেকেছিল
সেই তোমাকে ভয় দেখিয়েছে? অনিরুদ্ধ মাথা তুলল। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি ওকে দেখিনি, কিন্তু ছাদে ওর ছায়া দেখেছি। চঞ্চু চেঁচিয়ে উঠল, তাহলে খুনি কে? বুধিদা বললেন, খুনি নয় চঞ্চু, পরিকল্পনাকারী। খুনি ঘটনার পরে আসে, পরিকল্পনা করি আগে থেকেই থাকে। বৃষ্টির শব্দ কেমন হঠাৎই থেমে গেল। আমি নিজেও শ্বাস আটকে দাঁড়িয়ে। বুধিদা খুব নরম গলা বললেন, এই বাড়িতে 3 জন শান্তিতে ঘুমতো না, মায়া, ঋদ্ধি আর অনিরুদ্ধ। কিন্তু ভয় দেখানো হয়েছে শুধু 2 জনকে। একজনকে বাঁচানোর জন্য, একজনকে দূরে রাখার জন্য। আমি বললাম, 3য় জন? বুধিদা বললেন, যে ছায়া বানায়, কাদা আনে, প্যাসেজে যায় এবং এই বাড়ির প্রতিটি দরজার ভিতরের ধাতব চাবি চেনে, সে অন্য কেউ নয়। মায়ার হাঁটু কাঁপতে লাগলো, ঋদ্ধি ফ্যাকাশে, অনিরুদ্ধ যেন স্তব্ধ। আমি দাঁত চেপে বললাম, কে দাদা? বুধিদা খুব শান্ত গলায় উল্টো প্রশ্ন করলেন, মায়া। এই বাড়িতে তোমাদের ছাড়া আর কার কাছে ছিল ছোট চাবির সেট? মায়া কেঁপে উঠল, চোখ বড় হলো, মুখ শুকিয়ে গেল। ও ফিসফিস করে বলল, ওটা সেই চাবি শুধু একজনের কাছেই ছিল। বুধিদা শান্ত স্বরে বললেন, বলো মায়া, সত্যিটা আবার বলো। মায়া শেষমেশ ফুপিয়ে উঠে বলল, বিক্রম। বিক্রমের নামটা উচ্চারণ হওয়া মাত্রই ঘরের ভিতরের বাতাস আরও ভারী হয়ে উঠল। মায়া যেন নিজের শরীরটাকেই সামলাতে পারছিল না। হাত দুটো নিজের বুকের কাছে চেপে ধরে দাঁড়িয়ে রইল। ঋদ্ধি নিঃশব্দে চেয়ারটা বসে পড়ল, আর অনিরুদ্ধ পিছনে সরে গিয়ে দেয়ালে হেলেন দিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, বিক্রম কে সে? মায়া মাথা নিচু করে বলল, আমার স্বামী 3 বছর আগে আলাদা হয়ে গেছে, কিন্তু পুরোপুরি কখনোই আমাদের জীবন থেকে যায়নি। বুধিদা ধীরে দাঁড়িয়ে রইলেন, তার মুখে সেই স্বাভাবিক শান্তি, কিন্তু চোখে অনেকক্ষণ ধরে সঞ্চিত পর্যবেক্ষণের অল্প আলো। বিক্রম এই বাড়িতে আসতো? আমি জিজ্ঞেস করলাম। মায়া বলল, না, অন্ততপক্ষে সামনে থেকে নয়, কিন্তু ও আগে এখানে থাকতো। এই বাড়ির প্রতিটা কোণা, প্রতিটা লুকানো ঘর, এমনকি পুরনো সার্ভিস প্যাসেজ, সবই ওর জানা। বিক্রম এটা নকশা নিচে হাতে করেছিল। চুনচু আমার কানে ফিসফিস করে বলল, মানে ও জানতো এ পিছনের গোপন দরজা কোথায়, কোন আলোর সুইচ কোথা থাকে? বুধিদা বললেন, এবং কোন দেয়ালে ছায়া ফেলে মানুষকে বিভ্রান্ত করা যায়। বুধিদার সেই একটা বাক্যই ঘরের ভিতর যেন প্রতিধ্বনি তুলে দিল। বুধিদা চেয়ার টেনে নিয়ে মায়ের সামনে বসলেন। মায়া, বিক্রমের সঙ্গে কেন আলাদা হয়েছিলে? মায়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, ওর রাগের জন্য, ঈর্ষা। ও সবসময় ভাবতো আমি অন্য কারোর সঙ্গে, কেউ একজন আমার জীবনে আছে, তার নামই বলতো বেশি, অনিরুদ্ধ। অনিরুদ্ধ মাথা নিচু করে বলল, এগুলো পুরো ভিত্তিহীন স্যার। বুধিদা মাথা নেড়ে বললেন, আমি জানি ঈর্ষা বাস্তব নয়, অনুভূতি, কিন্তু সিদ্ধান্তগুলো ছিল বাস্তব। ঋদ্ধি হঠাৎ উঠে দাঁড়ালো, দাদা তাহলে ওই আমাকে লুকিয়েছিল? হ্যাঁ, কিন্তু কারণটা রক্ষা করা নয়, বুধিদা বললেন। তুমি যে 3 দিন ধরে দেখেছিলে কেউ ছায়া ফেলছে, কেউ রান্নাঘরের দরজা বন্ধ করছে, কেউ সিঁড়ির মোড়ে দাঁড়াচ্ছে, এগুলো সবই ছিল বিক্রমের নজরদারির পদ্ধতি। সে তোমাকে ভয় দেখায়নি, সে তোমাকে চুপ রাখতে চেয়েছিল। ঋদ্ধির চোখ বড় বড় করে তাকালো। চুপ কেন? বুঝিতে বললেন, কারণ তুমি ওই 3 দিনে এমন কিছু দেখেছিলে যা বিক্রম তোমার সেই দেখে ফেলাটা পছন্দ করেনি। ঋদ্ধি কাপা গলায় বলল, হ্যাঁ, আমি একদিন রান্নাঘরের আলো নিভে গেলে টর্চ জ্বালিয়ে দেখি সিঁড়ির নিচে কেউ বসে আছে। মুখ দেখা যায়নি, কিন্তু
এই কানে হেডফোন ছিল আর একটা ডায়েরি নিয়ে কিছু লিখছিল। ছঞ্চু বলল, তাহলে এতদিন ছায়া দেখানোর উদ্দেশ্য ছিল, ভয় নয়, নিজেকে লুকানো। বধিতা উত্তর দিলেন, ঠিক তাই। বিক্রম ছায়াকে ব্যবহার করত একটা ঢাল হিসাবে, নিজেকে অদৃশ্য রাখতে। আমি বললাম, কিন্তু বিক্রম এখন কোথায়? বধিতা বললেন, এখনো এই বাড়ির ভেতরেই আছে, বের হয়নি। কারণ সে জানে মায়া কোনো একজনকে ডেকেছে, আর সেই কোনো একজন মানে আমরা সত্যের ধারে কাছে পৌঁছে গেছি। বধিতা উঠে দাঁড়িয়ে চারদিকে তাকালেন। তার চোখ এখন আর মানুষ খুঁজছে না, খুঁজছে চিহ্ন, খুঁজছে তার লুকোনোর পথ। পেয়াল, তিনি বললেন, তুই আর চঞ্চু উত্তর দিকের করিডোরটা একবার দেখ। অনিরুদ্ধ থাকবে মায়া আর ঋদ্ধির সঙ্গে। আমি নিচতলা স্টোর রুমে যাচ্ছি। আমি বললাম, স্টোর রুমে কেন? বধূদা শান্তভাবে বললেন, এ বাড়ির সব আলো, সব বদল, সব ছায়া একটা নির্দিষ্ট কোণা থেকে নিয়ন্ত্রণ করা যায়। পুরনো বাড়িগুলোতে এমন নিরাপত্তা বক্স থাকে, ছাদের তার, দেয়ালের ফিউজ, এমনকি করিডোরের মোড়ের লাইটগুলো সেখান থেকে চালানো যায়। তুই দেখিস, ওখানে নতুন হস্তক্ষেপের চিহ্ন অবশ্যই থাকবে। আমি আর চঞ্চু সোজা বেরিয়ে গেলাম। মায়া দরজার ধারে দাঁড়িয়ে কাঁপতে থাকা সরে বলল, বিক্রম, সে আমাকে মেরে ফেলবে না তো? বধিদা দরজার দিকে ফিরে তাকালেন। তার কণ্ঠে এমন এক শান্ত দৃঢ়তা যেটা আগে বহুবার দেখেছি। কেউ কাউকে মারবে না মায়া। অপরাধীরা একটাই ভুল করে, ওরা ভাবে ছায়া সত্যিকে ডেকে ফেলবে, কিন্তু সত্যের আলো আসতে সময় লাগলেও একবার এলে ছায়াকে আর টিকিয়ে রাখতে পারে না। এই বলেই তিনি নিচতলার দিকে নেমে গেলেন। আমিও চঞ্চু করিডর ধরে এগোচ্ছি। হঠাৎ নিচ থেকে একটা মৃদু শব্দ, ধাতুর ঠক করে লাগার মতো। চঞ্চু বলল, দাদা, স্টোর রুমে ঢুকলে কি বিক্রম বধিদার উপর আক্রমণ করবে? আমি বললাম, বিক্রমের আঘাত করার ধরন এখনো দেখিনি চঞ্চু। ও লুকিয়ে কাজ করে, ছায়ার মতোই, তাই মুখোমুখি আক্রমণের চেয়ে ফাঁদ পাতাই ওর পদ্ধতি। ঠিক তখনই নিচতলা থেকে বধিদা চিৎকার শোনা গেল, কিন্তু সেটা ভয় বা ব্যথার না, আদেশের মতো ধারালো, তীক্ষ্ণ। পেয়াল, আলো নিভতে দিও না, ও পালাচ্ছে না, ও ঘুরে দাঁড়াচ্ছে। আমি সিঁড়ির রেলিং ধরে নিচে তাকালাম। শেষ মোড়ে এক ঝলক, একটা লম্বা মানুষ, মাথা নিচু, দ্রুত পিছনের দিকের করিডর ধরে ছুটে যাচ্ছে। আর কুকুরগুলো যেন উন্মাদের মতো চিল্লাচ্ছে। চঞ্চু চেঁচিয়ে উঠল, বিক্রম! বধিদার কণ্ঠ এবার খুব ঠান্ডা। না চঞ্চু, ও বিক্রম নয়, ওকে ভাড়া করা হয়েছে বিক্রমকে আড়াল রাখতে। আমি থমকে দাঁড়ালাম। মানে বিক্রম এখানেও নেই? বধিদা বললেন, না, বিক্রম এখানেই আছে, কিন্তু এখন সে জানে আমরা তার নাম উচ্চারণ করেছি। বধিদার সতর্ক ধমক, ও পালাচ্ছে না, ঘুরে দাঁড়াচ্ছে। এই শব্দটা মাথার ভেতর ধাক্কার মতো বাজছিল। আমি সিঁড়ির গা ঘেঁষে নেমে এলাম। বৃষ্টির জলে ভেজা করিডোরের বাতাসে গা শিরশিরে একটা ঠান্ডা ভাব। চঞ্চু পিছনে হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, ওই লোকটা কে? বিক্রম নয়? তাহলে কে? বধিদা হাত তুলে আমাদের থামালেন। তার চোখ পুরো সময় জুড়ে স্টোর রুমের দরজার দিকে স্থির। যে বিক্রমকে আড়াল করছে, যে ছায়ার অসুবিধাজনক দিকগুলো নিয়ন্ত্রণ করছে, সে আলাদা কেউ। বিক্রম একা এমন পরিকল্পনা চালাতে পারবে না। আমি ধীরে বললাম, মানে বিক্রমের কোনো সঙ্গী আছে? বধিতা মাথা নেড়ে সায় দিলেন, আলবাত আছে, এবং একজন নয়, সম্ভবত দুজন। একজন বাড়ির ভিতরের পথঘাট চেনে, আরেকজন প্রযুক্তির কাজ জানে। স্টোর রুমের দরজা হালকা খোলা, ভেতর থেকে মশলা, পুরনো আসবাব, গাড়ির ব্যাটারি আর ধাতব তারের মিশ্র গন্ধ আসছে।
বদিতা ভিতরে ঢুকে একবার পুরো ঘরটা স্ক্যান করলেন। একদিকে পুরনো লোহার আলমারি, অন্যদিকে কার্ডবোর্ডের বাক্স, কিন্তু তার চোখ আটকে রইল ঘরের কোণার একটা কাঠের বাক্সে। তিনি হাঁটু ঘেরে বসে সেটা খুললেন। ভিতরে 3টে পুরনো লাইট ডিমার, তারের গোছা, একটা ছোট প্রজেকশন লেন্স আর একটা মোবাইল পাওয়ার ব্যাংক, সাথে ছোট সাদা কাপড়, জুতোর উপর মোড়ানোর মতো। চঞ্চু অবাক হয়ে বলল, এগুলো দিয়ে ছায়া বানানো যায়? বদিদা শান্ত গলায় বললেন, ছায়া তৈরি করার জিনিস খুব সহজ, ছায়াকে বিশ্বাসযোগ্য করার কৌশলটাই কঠিন। তারপর তিনি একটা আলাদা ধাতব সুইচ দেখালেন। এই সুইচটা নতুন লাগানো, এটা দিয়ে সিঁড়ির পথের আলো বন্ধ করা যায়। যে ঘরে আলো নিয়ন্ত্রণ, সেখানে ছায়া তৈরি করা সবচেয়ে সহজ। আমি বললাম, যে লোকটা পালালো সে কি এটা বসিয়েছিল? বৌদিদা বললেন, ওর কাজ ছিল যন্ত্রপাতি লাগানো। এই যন্ত্রপাতি ব্যবহার করা কিন্তু বিক্রমের মাথা থেকেই এসেছে। এই সময় উপরতলার মায়ার চিৎকার শোনা গেল, বদিদা, কেউ দরজায় হাত দিয়েছে। আমি আর চঞ্চু ছুটে উপরে উঠলাম। মায়া দেয়ালের পাশে দাঁড়িয়ে, ঋদ্ধি আর অনিরুদ্ধ দুজনই ভয় পেয়েছে। ফ্লোরের উপর ভেজা পদচিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু এবার দাগগুলো আগের চেয়ে গভীর। এর মানে এই মানুষটা ঠিক এখনই এখান দিয়ে গেছে। বুধিদা দাগ দেখে বললেন, ওই লোকটা এখন বিক্রমের কাছে পৌঁছতে চাইছে, কারণ আমরা স্টোর রুমের জিনিসগুলো খুঁজে ফেলেছি। ঋদ্ধি কাঁপা কণ্ঠে বলল, বিক্রম কোথায় লুকিয়ে আছে? বদিদা বললেন, লুকোনোর জায়গা মাত্র 3টে, ছাদ, অতিথি কক্ষ আর স্টোর রুমের পাশের ড্রাইভার সেট। কিন্তু বিক্রম কখনো নিচে লুকোবে না, সে তার পুরনো অভ্যাস বদলায়নি। পুরনো অভ্যাস? আমি জিজ্ঞেস করলাম। বদিদা বললেন, বিক্রম সবসময় উঁচু জায়গায় দাঁড়িয়ে মানুষের চলাফেরা পর্যবেক্ষণ করতে পছন্দ করে। সেটা মায়া আমাকে আগেই বলেছিল। বদিদার সিঁড়ির দিকে এগোতে এগোতে বললেন, ঋদ্ধি, তোকে যেদিন ছায়া দেখানো হয়েছিল, তুই কি ছাদের উপরে কারো পায়ের শব্দ শুনেছিলি? ঋদ্ধি মাথা নেড়ে বলল, হ্যাঁ দাদা, রাতে 2বার মনে হয়েছিল ছাদে কেউ হাঁটছে, কিন্তু আমি ভয় পেয়ে দরজা বন্ধ করে দিয়েছিলাম। বদিদা সেই উত্তরের জন্যই যেন অপেক্ষা করছিলেন। উনি সোজা বললেন, তাহলে বিক্রমী ছাদে। আমরা একসঙ্গে সিঁড়ির দিকে দৌড় দিলাম। বৃষ্টির পর ভিজে সিঁড়ি পিছল, চঞ্চু একবার পড়েই যাচ্ছিল। আমি তাকে ধরে তুলে নিলাম। ছাদের দরজাটা একটু ফাঁক, ভিতর থেকে ঠান্ডা হাওয়া আসছে। বদিদা হাতের ইশারায় আমাদের থামালেন, তারপর নিজে দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। বৃষ্টি থেমে গেছে। ছাদের উপরে একদম নীরবতা। দূরে কুকুর ডাকছে। ছাদের রেলিংয়ের কাছে এক লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। কাশ্মীরি শালের মতো পাতলা জ্যাকেট, ভিজে চুল আর অস্বাভাবিক স্থিরতা। মুখটা আলো ছায়ার ফাঁকে খানিকটা লুকানো। বদিদা সামনে এগিয়ে গেলেন। বিক্রম। লোকটাও একটু মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখের দৃষ্টি অদ্ভুত ঠান্ডা, কিন্তু ভয় নেই, রাগও নেই, বরং হতাশা। বিক্রম খুব নিচু স্বরে বলল, ওরা কোনটা বলল, আমাকে না অনিরুদ্ধকে? বদিদা বললেন, তোর নামই উচ্চারিত হয়েছে, বিক্রম। বিক্রম নিঃশ্বাস ছাড়ল। অবশেষে? আমি বললাম, অবশেষে মানে? বিক্রম ধীরে ঘুরে তাকালো। এতদিন ধরে অপেক্ষা করছিলাম কেউ সত্যিটা বুঝবে, কেউ বলবে আমি খুনি নই। চঞ্চু অবাক হয়ে বলল, খুনি? বিক্রম বলল, হ্যাঁ, যে খুনটা হয়েছিল 3 বছর আগে, সেটার দায় আজও আমার ঘাড়ে। আমরা সবাই স্তব্ধ। বদিদা খুব শান্ত গলা বললেন, কেউ মারা যায়নি বিক্রম, তুই ভুল বোঝাচ্ছিস। বিক্রম একবার হেসে উঠল, একটা শুষ্ক, ক্লান্ত, মানসিক চাপের হাসি। না বদিবাবু, খুন হয়েছিলই।
তুমি সেটা খুঁজে পেয়েছো, কিন্তু এখনো বলনি। আমাদের হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি জিজ্ঞাসা করলাম, কাকে খুন করেছিল? বিক্রম ধীরে বলল, যাকে সবাই ভুলে গেছে, 3 বছর আগে এই বাড়িতেই। বদিদা মুখ ঘুরিয়ে আমাদের দিকে তাকালেন। তার চোখে যেন প্রথমবার কিছু চাপা তীব্রতা দেখা গেল। উনি বললেন, পিয়াল, এবার সত্যিটা বলার সময় হয়েছে। ছাদের উপর বৃষ্টির পরে ঠান্ডা হাওয়ায় একটা অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল। বিক্রম রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আমাদের দিক থেকে মুখটা খানিক আড়াল করে রেখেছিল, কিন্তু তার শরীরের ভাষা বলে দিচ্ছিল এবার সে কিছু বলতে চলেছে যা এতদিন কাউকে বলেনি। পতিতে এগিয়ে গিয়ে খুব শান্ত গলা বললেন, বিক্রম, 3 বছর আগে এখানে যা হয়েছিল সেটা খুন নয়, এটা তোকে বারবার বলেছি। বিক্রম চোখ বন্ধ করল। তার কণ্ঠ গলগল করে বের হতে লাগলো, কেউ বিশ্বাস করেনি বদিদা, কারণ আমার উপর অভিযোগ দেওয়াটা খুব সুবিধাজনক ছিল। আমি নিজের অজান্তে এগিয়ে গেলাম। বিক্রম, তুমি আসলে কি করেছিলে 3 বছর আগে? বিক্রম ধীরে ধীরে বাদিকে তাকালো। তার চোখ লাল, অনিদ্রায় ভরা, কিন্তু অদ্ভুতভাবে পরিষ্কার, যেন এতদিন ধরে আটকে রাখা একটা ভার সে নামাতে চায়। বিক্রম বলল, আমি তখন মায়ের সঙ্গে থাকি, রিদ্ধিও থাকতো, সবই ঠিকঠাক চলছিল, কিন্তু আমার চাকরি গেল, আর সেই মুহূর্তে আমি বদলে গেলাম। ঈর্ষার কোনো ভিত্তি ছিল না, কিন্তু আমি মায়াকে সন্দেহ করতে শুরু করলাম, বিশেষ করে অনিরুদ্ধকে নিয়ে। অনিরুদ্ধ মাথা নিচু করে, আমি কিছু করিনি স্যার। বিক্রম বলল, জানি, আজ জানি। একটু থেমে গলা নিচু করে বলল, সেই রাতে আমি রিদ্ধিকে খুঁজে পাচ্ছিলাম না। মায়া তখন কাঁদছিল। আমি ভেবেছিলাম রিদ্ধি মায়াকে কিছু করেছে। আমি রান্নাঘরের দরজা ভেঙে ফেলি, ভেতরে কেউ ছিল না, কিন্তু দরজার আঘাতে একটা দিক পাল্টানো ব্যাটারি পড়ে যায়, টেবিলের কাজ ভাঙে এবং আলো চলে যায়। বদিদা বললেন, তারপর? বিক্রমের কণ্ঠ আরো নিচু হলো, তারপর আমি একটা ছায়া দেখেছিলাম। মনে হয়েছিল কেউ পিছন থেকে মায়ের উপর হামলা করতে যাচ্ছে। আমি ঝাঁপিয়ে বললাম, আর কেউ একজন সিঁড়ি দিয়ে একেবারে নিচে পড়ে গেল। আমি ভেবেছিলাম সে মারা গেছে। চঞ্চু ফিস ফিস করে বলল, মানে সত্যি কেউ পড়ে গেছিল? বদিদা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, কিন্তু সেই ব্যক্তি তখনও জীবিত ছিল। আমি শিউরে উঠলাম, কে ছিল সে? বদিদা এবার সোজা বিক্রমের চোখে তাকালেন। যে প্যাসেজে তুমি ঢুকেছিলে, যার কারণে তুমি ভাবলে সে পড়ে গেছে, সেই প্যাসেজের নিচে ঘাস ছিল। কেউ মরেনি, কিন্তু তোমাকে এটা জানানো হয়নি। বিক্রম মাথা তুলল, কেন কেউ জানালো না? বদিদা ধীরে বললেন, যে 3 বছর আগেও সে এখানে ছিল, আজও আছে, এবং এই মুহূর্তেও আমাদের পর্যবেক্ষণ করছে। আমরা সবাই আতঙ্কে চারদিকে তাকালাম, কিন্তু কেউ নেই। বিক্রম বলল, তাহলে আমি লোকটাকে মেরে ফেলিনি? না, বদিদা বললেন, তবে তুমি যা দেখেছিলে ছায়ার মতো, সেটা তুমি ভুল করেছিলে না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানে? বদিদা বললেন, সেদিন রাতে ছায়াটা বানিয়েছিল যে, সেই এখনকার ছায়াগুলো বানাচ্ছে। মায়া ফিস ফিস করে বলল, তাহলে বিক্রম খুনি নয়? বদিদা বললেন, বিক্রম অপরাধী নয়, কিন্তু সে অন্য এক অপরাধীর পরিকল্পনার অংশ হয়ে গিয়েছিল। রিদ্ধি ভয় পেয়ে জিজ্ঞেস করল, দাদা, সে কে? ঠিক তখনই ছাদের দক্ষিণের লোহার সিঁড়ির কাছে একটা শব্দ হলো, খুব মৃদু তবে স্পষ্ট। আমি টর্চ ফেলে আলো জ্বালাতে দেখি কোনো মানুষ নয়, একটা চেয়ারের নিচে রাখা ভেজা জুতোর মোড়ক নড়ছে। বুধিদা এগিয়ে গিয়ে বললেন,
কারণ লোকটা এখনো ছাদের উপরে আছে। বিক্রম নয়, যে তার আচরণের সুযোগ নিয়েছে এবং 3 বছর আগে থেকে এই বাড়িটা নিজের মতো করে চালাচ্ছে। সে এখন আমাদের সামনে। সঞ্চু বলল, কোথায় দাদা? মানুষ তো নেই কোনো। বদিদা বললেন, মানুষ আছে, কিন্তু সে জানে আলো কোথায় পড়বে, কোন কোনায় দাঁড়ালে তাকে দেখা যাবে না। সে 3 বছর ধরে এই বাড়িটাকে ব্যবহার করছে একটা ফাঁদ হিসাবে। হ্যাঁ, আমার গলা শুকিয়ে গেল। জিজ্ঞেস করলাম, নামটা বলেন দাদা, কে? বদিদা অবশেষে বললেন, যে এই বাড়ি 3 বছর ধরে দেখাশোনা করছে, সবচেয়ে শান্ত মানুষ, সবাই যার উপর বিশ্বাস করে, সেই ছায়া বানাচ্ছে। হ্যাঁ, আমরা সবাই থমকে দাঁড়ালাম। মায়া কাঁপতে কাঁপতে বলল, আপনি আমার বাবাকে বলছেন? বদিদা মুখ তুলে বললেন, হ্যাঁ মায়া, তোমার বাবা রবীন্দ্রনারায়ণ দত্তই এই ছায়ার আড়ালে থাকা মানুষ। মায়া হাউ মাউ করে কেঁদে উঠল। ঋদ্ধির মুখ সাদা হয়ে গেল। অনিরুদ্ধ পিছনে সরে গেল, আর আমি অবাক হয়ে বদিদাকে দেখলাম। ছাদের উপর দাঁড়িয়ে থাকা বিক্রম কিছুক্ষণ চুপ করে রইল। তোমাদের বাবা রবীন্দ্রনারায়ণ দত্ত এই ছায়ার আড়ালে থাকা মানুষ। বদিদার মুখে এই কথাটা শুনেই মায়া যেন মুহূর্তে ভেঙে পড়ল। ঋদ্ধিও এক পা পিছনে সরে গেল। আমার মনে তখনই প্রশ্ন, বাবা কেন এমন করবে? তার উদ্দেশ্য কি? ছায়া দেখানোর দরকারই বা পড়ল কেন? বিক্রম এবার মুখ তুলে খুব শান্তভাবে বলল, উনি সব জানতেন, সব দেখতেন, নিজের চোখে, নিজের উপায়ে। বদিদা তার দিকে তাকালেন, আর তুই জানতি সেটা? বিক্রম মাথা নেড়ে বলল, 3 বছর আগে ঘটনার পর উনি আমাকে আলাদা করে ডেকেছিলেন। বদিদা এবার সবার কাছে ব্যাখ্যা করতে শুরু করলেন। 3 বছর আগে যেদিন আলো নেভেছিল, যেদিন দরজা ভেঙেছিল বিক্রম, যেদিন একজন পড়ে গেছিল, ওটা একটা দুর্ঘটনা, খুন নয়। ঋদ্ধি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে আমাকে কেন লুকিয়ে রেখেছিল? বদিদা বললেন, কারণ তুমি ওই দুর্ঘটনার সাক্ষী ছিলে। তুমি দেখেছিলে কেউ আলো নিয়ন্ত্রণ করছে, কেউ সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে। সেই কেউ ছিল তোমাদের বাবা। মায়া শিউরে উঠল। বাবা এইসব কেন করবেন? বুধিদা এবার মূল কথায় এলেন। রবীন্দ্রনারায়ণ দত্ত বহু বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন, প্যারানয়েড, নিয়ন্ত্রণলোভী এবং সন্দেহপ্রবণ। তিনি বিশ্বাস করতেন তার পরিবারকে কেউ নজর রাখছে। সেই জন্য তিনি নিজেই ছায়া তৈরি করতেন, যাতে বাড়ির লোকজন সতর্ক থাকে। চুঞ্চু হতবাক হয়ে বলল, মানে বাড়ির সবাইকে নিখুঁতভাবে ভয় দেখিয়ে রাখতে চাইতেন? হ্যাঁ, বদিদা বললেন, কারণ ভয় পেলে মানুষ সতর্ক থাকে, ভুল করে না, এই ধারণা ছিল তার। বিক্রম ধীরে বলল, আমি তার এই রোগ বুঝতাম, তাই তিনি 3 বছর আগে দুর্ঘটনার পর আমি মায়া ঋদ্ধিকে বলেছিলাম বাড়িতে ছায়া দেখলে চুপ থাকতে, যাতে বাবা আরও ভেঙে না পড়েন। ঋদ্ধি কেঁপে উঠল, মানে 3 বছর ধরে আমরা ভয় পেতাম আর বাবা আমাদের দেখতেন? পতিতা বললেন, হ্যাঁ, তিনি ভেবেছিলেন তিনি তোমাদের রক্ষা করছেন। আমি জিজ্ঞাসা করলাম, দাদা, তাহলে এখন ছায়া এত ভয়ানক রকম কেন? এতদিন তো এমন ছিল না। বদিদা শেষমেশ সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা বললেন, কারণ 3 মাস আগে তোমাদের বাবা মারা গেছেন। সবাই স্থির হয়ে গেল। মায়া কাপা গলায় বলল, না, বাবা মারা যাননি, তিনি হাসপাতালে ছিলেন। বদিদা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, তার মৃত্যু হয়েছিল। হাসপাতাল থেকে খবর লুকানো হয়েছিল। বিক্রম আর অনিরুদ্ধ দুজনেই জানতো, কারণ তোমরা মানসিকভাবে ভেঙে পড়বে বলে ভাবতো ওরা। আমি অবাক হয়ে তাকালাম।
তাহলে এখন যে ছায়া, এখন যে ভয়, এটা তাহলে কে করছে? বদিদা বললেন, তোমাদের বাবার জায়গায় এখন অন্য কেউ সেই ছায়া চালাচ্ছে। চুঞ্চু জিজ্ঞাসা করলো, কেন? বদিদা বললেন, কারণ সে জানে তোমাদের বাবা মারা যাওয়ার পর বাড়ির সব কাগজপত্র, সম্পত্তি এবং পুরনো রেকর্ডগুলো পরীক্ষা করা হবে, আর তার নিজের নাম একটা দাগ দেওয়া ফাইল থেকে বেরিয়ে আসবে। মায়া বিস্ময় জিজ্ঞাসা করলো, এ কার নাম? বিক্রম খুব নিচু স্বরে বলল, যে বাবার সঙ্গে কাজ করত, যে ছায়া বানানোর কৌশল জানতো, যে 3 বছর আগেও বাড়িতে ছিল। বদিদা ধীরে বললেন, এবারের পুরনো তত্ত্বাবধায়ক হরিচরণ। হরিচরণের নামটা উচ্চারিত হওয়া মাত্রই আমার পায়ের নিচে মেঝেটা যেন ঠান্ডা হয়ে গেল। পুরনো সেপাই গোছের শান্ত, মাথা নিচু করে কাজ করা মানুষ, তাকে তো কখনোই সন্দেহ করার মতো মনে হয়নি। কিন্তু বধিতার চোখে তখন ঠান্ডা, অটল দৃঢ়তা। হ্যাঁ, তিনি বললেন, হরিচরণই এখন এই ছায়ার খেলা চালাচ্ছে। মায়া চিৎকার করে উঠল, অসম্ভব! হরিচরণ কাকু তো বাবার সবচেয়ে বিশ্বস্ত মানুষ ছিলেন। বদিদা খুব শান্তভাবে বললেন, বিশ্বস্ত মানুষই সবচেয়ে সহজে বাড়ির সব গোপন ফাইল, নথি, রুটিন, এমনকি তোমাদের বাবার মানসিক দুর্বলতাগুলো ব্যবহার করতে পারে। হরিচরণ এই বাড়ির নিচের গোপন রুম, সার্ভিস প্যাসেজ, আলোর সুইচবোর্ড সবই হাতের তালুর মতো চেনে। ঋদ্ধি কেঁপে গিয়ে বলল, কিন্তু কেন দাদা? সে এখন এগুলো করবে কেন? বদিদা বললেন, কারণ তোমাদের বাবার মৃত্যুর পর একটা পুরনো নথি বেরিয়েছে, যেটা প্রমাণ করে যে হরিচরণ তোমাদের পরিবারের নামে কিছু টাকা নিয়েছিল তোমাদের অজান্তে। সেই নথিটাই তার ভয়। আমি বললাম, তাহলে সে ভাবছিল যদি বাড়ির কাগজপত্র ঘাটাঘাটি শুরু হয়, তাহলে নাম বেরিয়ে যাবে। হ্যাঁ, বদিদা বললেন, ঘটনাকে অলৌকিক ছায়া বানিয়ে তোমাদের 3 জনকে ভয় দেখাতে পারলেই তোমরা বাড়ি বদল করে চলে যাবে, আর কাগজপত্র কেউ ঘাটবে না। চঞ্চু বলল, মানে হরিচরণ ভয় দেখিয়ে ভাড়াটে পাঠিয়েছে? বদিদা বললেন, হ্যাঁ, একজন টেকনিশিয়ান যে আলো নিয়ন্ত্রণ, প্রজেক্টরের ছায়া, এমনকি মোবাইল দিয়ে রুম লক করাও জানে। বিক্রম ধীরে বলল, হরিচরণই আমাকে 3 বছর আগে বলেছিল বাড়ির সব কিছু আমার দোষে নষ্ট হয়েছে। আমি ভেঙে পড়েছিলাম। তারপর সে আমাকে বলল চুপ থাকাই ভালো। আমি চুপ থেকেছি। এটা ওরই চাল ছিল, আজ বুঝতে পারছি। বদিদা বললেন, তুই খারাপ নস বিক্রম, তুই একটা ভুল করেছিলি, কিন্তু সেটা অপরাধ ছিল না। সেই ভয় দেখিয়ে হরিচরণ তোকে ব্যবহার করেছিল। মায়া চোখ মুছে বলল, কিন্তু বাবা, তিনি তো হরিচরণকে নিজের মানুষ ভাবতেন। বদিদা খুব ধীরে বললেন, তোমাদের বাবা মানসিকভাবে দুর্বল ছিলেন। হরিচরণ তার সেই দুর্বলতার পাশে দাঁড়ানোর ভান করে এই বাড়িকে নিজের মতো করে চালিয়েছে, বছরের পর বছর। ঠিক তখনই ছাদের পূর্ব দিকে লোহার শেডের ভেতর থেকে একটা ধাক্কার শব্দ এলো। চঞ্চু চেঁচিয়ে উঠল, দাদা, এ কেউ ভিতরে আছে। বদিদা হাত তুলে আমাদের থামালেন। ও পালাতে পারবে না, ওকে আমি এখানেই চাই। উনি ধীরে ধীরে শেডের দরজা দিকে এগোলেন। আমরা একটু দূর থেকে অনুসরণ করতে লাগলাম। শেডের মেঝেতে টর্চ ফেলে দেখি একজন লোকের পদচিহ্ন, ভেজা জুতোর দাগ, যেন কাদা, একটা কাচের ছোট প্রজেক্টর, আর লম্বা কালো কাপড়। ছায়া লম্বা করার জন্য ব্যবহার করা হয় এমন। মেঝের কোনায় আমরা দেখলাম হরিচরণ বসে কাঁদছে, চোখ ফোলা, মুখ শুকনো, দৃষ্টিটা পুরো ভেঙে পড়া মানুষের মতো। বদিদা দরজার সামনে দাঁড়ালেন। মুখে কোনো রাগের চিহ্ন নেই, কিন্তু যুক্তির তীক্ষ্ণতা রয়েছে। হরিচরণ মাথা নিচু করে বলল, আমি ভয় দেখাচ্ছিলাম বাবু, হ্যাঁ, ভয় দেখাচ্ছিলাম যাতে এরা বাড়ি ছাড়ে। আমি কিছু টাকা নিয়েছিলাম,
কিন্তু সেই টাকাই আমাকে শেষ করে দিল। বাবু মারা গেলেন, আর আমি ভেবেছিলাম এরা খুঁজে পাবে সব কিছু। বদিদা বললেন, তুই ভেবেছিলি ভয় দেখালে মায়া আর ঋদ্ধি দুজনেই চলে যাবে? বিক্রমকে তো তুই ব্যবহার করতে পেরেছিলি, আরও ব্যবহার করতে চেয়েছিলি। হরিচরণ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, দোষ আমারই বাবু, কিন্তু আমি কাউকে মারিনি। বদিদা কঠিন গলা বললেন, মারা যাওয়ার মতো কিছু হয়নি। তুই শুধু ছায়া দেখে মানুষকে ভয় পাইয়েছিস, মানুষের অসহায়ত্বকে ব্যবহার করেছিস। এটা অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ। হরিচরণ মাটিতে বসে মাথা চেপে ধরল। আমি জিজ্ঞেস করলাম, দাদা, এইসব ছায়াকাণ্ড, হুমকি, লুকানো সবই হরিচরণের কাজ? বদিদা মাথা নেড়ে বললেন, হ্যাঁ পেয়াল, ভয় তৈরি করা এবং ভয়কে নিয়ন্ত্রণ করা, এই দুই জিনিস হরিচরণ শিখে গিয়েছিল মায়ার বাবার কাছ থেকে। বাবা ছায়া বানাতেন নিরাপত্তার ভুরু গুলিয়ে রাখার জন্য, হরিচরণ করলো নিজেকে বাঁচানোর জন্য। ছুঞ্চু বলল, তাহলে বিক্রম? বিক্রম ছিল তার বড়সড় ভুল বোঝাবুঝির অংশ। বিক্রমকে ব্যবহার করা হয়েছে, ভয় তাকে অসহায় করে দিয়েছে। মায়া এবার হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, বদিদা, এতদিন আমরা ভুল ছায়াকে ভয় পেয়েছি। বদিদা বললেন, ছায়াকে নয়, যারা ছায়ার আড়ালে দাঁড়িয়ে থাকে তাদের ভয় পাওয়া উচিত। হরিচরণ মাথা তুলে তাকালো। তার চোখে অপরাধ বোধ, কিন্তু কোনো অস্বীকার নেই। হরিচরণ শেডের কোনায় পড়েছিল, তার শরীর কাঁপছে, মুখ গলে যাওয়া মোমের মতো নিষ্প্রভ, কিন্তু চোখে একটা অদ্ভুত স্বীকারোক্তির ইচ্ছা। বদিদার সামনে দাঁড়িয়ে খুব শান্তভাবে বললেন, তুই ভয় দেখাতে চেয়েছিলি, এটা ঠিক, কিন্তু তোর ভয় কাউকে মারে না। তুই কাউকে আঘাত করিসনি, তবে সত্যিটা আজ বলতে হবে। হরিচরণ কাঁপা কণ্ঠে বলল, আমি আমি ভুল করেছিলাম বাবু। বাবু মারা যাওয়ার পর সব কিছু বদলে গেল। বদিদা আমাদের দিকে ঘুরে বললেন, শোনো সবাই, গল্পের মূল শুরু 3 বছর আগের দুর্ঘটনার পর থেকেই। ঋদ্ধি যেটা দেখেছিল, দরজা ভাঙার শব্দ, আলো হঠাৎ নিভে যাওয়া, সিঁড়ি নিচে একটা ছায়া, এসব আসলে রবীন্দ্রনারায়ণ দত্তের মনের ভাঙনের লক্ষণ। মায়া চোখে জল নিয়ে বলল, বাবা ছায়া দেখাতেন? বদিদা বললেন, হ্যাঁ, তিনি বাড়ির আলো, প্যাসেজ, দরজা সব নিয়ন্ত্রণ করতেন, কারণ তিনি ভাবতেন এভাবে তিনি তোমাদের রক্ষা করছেন। ঋদ্ধি বলল, কিন্তু বাবা মারা যাওয়ার পর? বদিদা বললেন, সেই ছায়ার জায়গা দখল করেছে হরিচরণ। সবাই স্তব্ধ। হরিচরণ মাথা নিচু করে বলল, স্যার, আমি চাইনি কেউ এখানে থাকুক। এই বাড়ির কাগজপত্রে আমার নামও ছিল। আমি ভয় পেয়েছিলাম সব ফাঁস হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু বিক্রম, অনিরুদ্ধ, ওরা কেন জড়িয়ে গেল? বধিদা উত্তর দিলেন, কারণ হরিচরণ ওদের দুজনকে ব্যবহার করেছে। অনিরুদ্ধকে ব্যবহার করেছে কারণ সে গ্যারেজে কাজ করত, কোনোদিন অভিযোগ করতো না। টেকনিশিয়ানের সঙ্গে কথা বলার লাইন সেই তৈরি করে দেয়। বিক্রম নিচু স্বরে বলল, আর আমাকে যে ব্যবহার করেছে অপরাধ বোধে ভেঙে পড়া মানুষ হিসেবে। বধিদা মাথা নেড়ে বললেন, বিক্রম তোকে বিশ্বাস করিয়েছিল যে তুই খুন করেছিস, এটা হরিচরণই প্ররোচিত করেছে। হরিচরণ শুকনো গলায় বলল, আমি আমি চাইনি বিক্রম জেলে যাক, কিন্তু আমি চেয়েছিলাম সে চুপ থাকুক, ভয় পেয়ে থাকুক, যাতে সে বাড়ি ছেড়ে চলে যায়। মায়া চোখ মুছে বলল, তুমি এটা করলে কেন কাকু? হরিচরণ বলল, কারণ আমি ভরসা পেতাম না। আমার মনে হতো এই বাড়িতে খুব বেশি লোক থাকলে নথি সব বেরিয়ে আসবে। ছঞ্চু বলল, দাদা, কিন্তু ছায়া কিভাবে করতো? প্রজেক্টর, আলো,
মানুষকে ভয় দেখানো এত সহজ? বধিদা ব্যাখ্যা দিলেন, 1 নম্বর, করিডর সিঁড়ির আলো সে নিজে নিয়ন্ত্রণ করত। 2 নম্বর, লম্বা কালো কাপড় দিয়ে ছায়া বড় করত। 3, টর্চের ফোকাস লম্বা করে প্রজেকশন ছড়াতো। 4, দরজা জানলার লক রিমোটে নিয়ন্ত্রণ করত টেকনিশিয়ানের সাহায্যে। 5, রাতে রুটিন পাল্টে সিঁড়ির কোনায় দাঁড়িয়ে থাকতো। 6, সবচেয়ে বড়, সে জানতো কে কখন কিসে ভয় পায়। আমি বললাম, মানে মানুষের ভয়ের জায়গাও জানতো? ঠিক তাই, বধিদা বললেন। ভয় মানুষকে অন্ধ করে। ঋদ্ধি, তুই রাতে ছাদে শব্দ শুনেছিলি, তুই ভয় পেয়েছিলি, তাই সত্যিটা দেখতে যাসনি, পরখ করিসনি। মায়া, তুই বাবার রোগ নিয়ে লজ্জিত ছিলি, তাই ছায়াকে সত্য বলে মেনে নিয়েছিলি। বিক্রম, তুই অপরাধ ভুগছিলি, তাই কেউ তোকে সহজেই চালাতে পেরেছে। বিক্রম মুখ ঢেকে বলল, দাদা, আমি ভুল করেছি, আমি ভেবেছিলাম সবই আমার দোষ। বধিদা বললেন, দোষ তোর নয়, যে ভয় দেখায় সেই অপরাধী। হরিচরণ মাথা নিচু করে বলল, আমি ভেবেছিলাম বাবু, ছায়া দেখালে ওর চলে যাবে, বাড়িটা বিক্রি হবে, কাগজ ফাইলগুলো কেউ খুঁজবে না, সব কিছু চাপা পড়ে যাবে। বধিদা বললেন, তুই ভুল করেছিস হরিচরণ, ভয় মানুষকে হয়তো আকণ্ঠ নত করে, কিন্তু সত্যকে নয়। হরিচরণ চোখে জল নিয়ে বলল, স্যার, আপনি কি আমাকে পুলিশে দেবেন? বধিতা বললেন, অপরাধ হয়েছে, তাই আইন নিজের কাজ করবে, কিন্তু তুই যেভাবে মানুষকে ব্যবহার করেছিস, এটা শুধু আইনের বিষয় নয়, মনস্তত্ত্বের বিষয়ও। আমি বুঝলাম এটা এখন শেষের থেকে এক ধাপ দূরে। বধিতা উঠে দাঁড়ায়, তার কণ্ঠ দৃঢ়। এখন তোমাদের একটাই কাজ, বাড়ির সব নথি, সব কাগজপত্র বের করে আনো, যা 3 বছর ধরে লুকানো আছে। আজ তা দেখা হবে। মায়া কাপা গলায় বলল, দাদা, তাহলে সব সত্য কি আজ বের হবে? বধিতা ধীরে বললেন, না, সব সত্য বের হবে, কিন্তু তার এক অংশ, শেষ অংশ এই বাড়ির ভেতরে এখনো লুকিয়ে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, শেষ অংশটা কি দাদা? বধিতা ছাদের সিঁড়ির দিকে তাকালেন, তার চোখে প্রথমবার তীক্ষ্ণ ধারালো আগ্রাসন। তিনি বললেন, যে দুর্ঘটনায় কেউ মারা যায়নি, সেই রাতে একজন মানুষ গায়েব হয়েছিল, আর সেই আছে এই গল্পের শেষ অধ্যায়ে। আমরা সবাই স্তব্ধ। হরিচরণকে নিয়ে আমরা ছাদের শেড থেকে বের হলাম। বৃষ্টি থেমে গেলে ছাদের সিমেন্টে চাঁদের আলো পড়ে একটা নরম ঠান্ডা জ্যোৎস্না ছড়িয়ে দিল। বিক্রম, মায়া, ঋদ্ধি, 3 জনের মুখে অবসাদ, ভয় আর অস্বস্তির মিশ্র ছাপ। কিন্তু বধিতার মুখে আমি অন্য কিছু দেখলাম, এক ধরনের প্রস্তুতি, যেন উনি জানতেন অদৃশ্য মানুষটির নাম বলার সময় এসে গেছে। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদা, সেটাতে একজন গায়েব হয়েছিল, এটা আপনি বললেন, কে সে? বধিতা একটু থেমে তাকালেন, তার চোখের দৃষ্টি ছিল ধীর, স্থির, নির্ভুল। তিনি বললেন, যে মানুষটা হারিয়ে গিয়েছিল সে তোমাদের বাবা নয়, বিক্রম নয়, অনিরুদ্ধ নয়, সে ছিল এই বাড়ির পুরনো ভাড়াটে, নাম তন্ময় সেন। সারা ছাদ যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। মায়া অবাক হয়ে বলল, তন্ময়? আমাদের বাড়িতে এমন কেউ ছিল? বধিতা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, গত 3 বছর ধরে তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়েছে, কেউ খোঁজ নেয়নি, কারণ সে একা থাকতো, নাম নথিতে ছিল না। হরিচরণ ইচ্ছে করে নথি সরিয়ে রেখেছিল। রীতি হতবাক হয়ে বলল, তাহলে 3 বছর আগে রাতে? বধিতা বললেন, তুমি দেখেছিলে, একটা ছায়া পড়ে গিয়েছিল। বিক্রম ভেবেছিল ওই মানুষটা, কিন্তু যে পড়ে গিয়েছিল সে ছিল তন্ময়, আর সে মারা যায়নি। আমি বললাম, তাহলে সে কোথায় গেল? বধিতা বলা শুরু করলেন, তন্ময় ছিল তোমাদের বাবার পুরনো হিসাব রক্ষক। বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন তন্ময় হরিচরণের কিছু অপকর্ম টের পায়, বিশেষ করে টাকা সরানোর কাজ।
চঞ্চু চেঁচিয়ে উঠল, তাহলে তন্ময় হরিচরণকে ধরেছিল? হ্যাঁ, বধিতা বললেন। তন্ময় তখন হরিচরণকে বলেছিল সে এই বিষয়টা নিয়ে পুলিশের কাছে যাবে। হরিচরণ ভয় পেয়েছিল। মায়া বুঝতে পেরে বলল, তাই বাবার অসুস্থতাকে ব্যবহার করে সে তন্ময়কে ভয় দেখাতো? বধিতা বললেন, হ্যাঁ, হরিচরণ ছায়া দেখিয়ে তন্ময়কে ভয় দেখাতে শুরু করে। তন্ময় মানসিকভাবে চাপে পড়ে গিয়েছিল, আর সেই রাত যেদিন ছায়া বাড়তে বাড়তে ভয়াবহ রূপ নেয়, তখন তন্ময় সিঁড়ির অন্ধকারে লুকাতে গিয়ে পড়ে যায়। আমি বললাম, তাহলে সে গেল কোথায়? বধিতা মুখে একটা ভারী নিঃশ্বাস ফেললেন। সেই রাতে হরিচরণ তন্ময়কে লুকিয়ে রাখে, কোনো হত্যার উদ্দেশ্যে নয়, বরং তন্ময় যেন কাউকে কিছু বলতে না পারে এই ভয় থেকে। বধিতা হাত তুলে হরিচরণের দিকে ইশারা করলেন, হরিচরণ, এবার তুই নিজে বল, তন্ময় কোথায় ছিল এতদিন? হরিচরণ ফোপাতে ফোপাতে বলল, আমি আমি ওকে নিচের সার্ভিস রুমে রেখেছিলাম স্যার। যখন পড়ে গিয়েছিল, মাথায় আঘাত পেয়েছিল, কিন্তু মারা যায়নি। ও বাঁচার মতো অবস্থায় ছিল না, আমিও ভয় পেয়েছিলাম। মায়া হাউ হাউ করে কেঁদে উঠল। তুমি এই ভয়াবহ কাজ করেছো কাকু? হরিচরণ মাথা নিচু করল। আমি ওকে মারিনি, কিন্তু লুকিয়ে রেখেছিলাম। আমি জানতাম না ও বাঁচবে কি মরবে। এক সময় ও পালিয়ে গেল, আমি ঠিক জানি না কখন কিভাবে। আমার মাথা ঘুরে গেল, মানে তন্ময় বেঁচে আছে? বধিতা ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, তন্ময় বেঁচে আছে, এবং আমি জানি এখন সে কোথায়। সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছি। বধিতা বললেন, তন্ময় গত 1 মাস ধরে বাড়ির আশেপাশেই আছে। সে আসছে এখানে। সে নিজে ছায়া দেখায়নি, কিন্তু ছায়া দেখানোর ঘটনাগুলো সে দেখেছিল। চঞ্চু বিস্ময় বলল, কেন? বধিতা বললেন, কারণ সে মনে করেছে এ বাড়িতে এখনো আগের মতো অপরাধ ঘটছে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে সে এখন কোথায়? বধিতা ধীরে সিঁড়ির দিকে তাকালেন। তার চোখে খুব শান্ত কিন্তু ভয়ঙ্করভাবে সঠিক একটি সিদ্ধান্ত। তিনি বললেন, তন্ময় কখনোই দূরে যায়নি, সেই পুরো সময় বাড়ির ঠিক নিচেই ছিল। আমরা অবাক। কোথায় দাদা? বধিতা বললেন, পুরনো সার্ভিস রুমের পিছনের গোপন ঘরে, যেটা শুধু তোমাদের বাবা জানতেন, আর জানতো হরিচরণ আর তন্ময়। মায়া থরথর করে কেঁপে বলল, মানে তন্ময় এখনো বাড়ির মধ্যেই আছে? বধিতা বললেন, হ্যাঁ, এবং এখন সময় হয়েছে তার সামনে আসার। হরিচরণকে আমরা ছাদ থেকে নামিয়ে আনলাম। তার মুখে পরাজয়ের ছাপ, আর আমাদের সবার চোখে একটাই প্রশ্ন, তন্ময় ঠিক কোথায়? বধিতা খুব চুপচাপ সিঁড়ি দিয়ে নামছিলেন। তার চোখের দৃষ্টিতে এত বছরের গোয়েন্দাগিরির সেই অভ্রান্ত নিশ্চিততা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, দাদা, আপনি পুরোপুরি নিশ্চিত তন্ময় আছে? উনি বললেন, মানুষ যদি বাঁচে সে নিজের তাড়নায় লুকায়, যদি অপরাধ করে সে লুকোয় প্রমাণের ভয়ে, কিন্তু তন্ময় না বাঁচার মতো, না অপরাধীর মতো, সে লুকোতে বাধ্য হয়েছিল। মায়া কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, বাবা কি জানতেন তন্ময় বেঁচে আছে? বধিতা থামলেন। হ্যাঁ, জানতেন, কিন্তু তিনি কাউকে বলেননি, কারণ তার নিজের মানসিক অবস্থাই তখন ভাঙা ছিল। তারপর তিনি সোজা বললেন, তন্ময় বিশ্বাস করেছিল হরিচরণ তাকে হত্যা করতে চায়, তাই সে গোপন ঘরে থাকত, যেখান থেকে সে বাড়ির সব শব্দ শুনতে পেত। ঋদ্ধি ফিসফিস করে বলল, মানুষ বছরের পর বছর এভাবে বাঁচে? বধিতা উত্তর দিলেন, মানুষ ভয় পেলে বাঁচার পথ নিজেই তৈরি করে নেয়। আমরা নিচতলায় পৌঁছলাম। পুরনো সার্ভিস রুম। এটা সেই ঘর যেটা হরিচরণ সবসময় তালা দিয়ে রাখার ভান করত। দরজাটা বাইরে থেকে তালাবদ্ধ, কিন্তু বধিতা দেখেই বললেন, তালা বাইরে থেকে, কিন্তু ভেতর থেকে খুলে রাখা যায়।
এটাই প্রমাণ এখানে কেউ যাতায়াত করে। আমি টর্চ জেলে দরজার নিচের ফাঁকায় আলো ফেললাম। সেখান থেকে একটা খুব হালকা বাতাস বের হচ্ছিল। চুঞ্চু অবাক হয়ে বলল, অর্থাৎ এর ভিতরে আরেকটা জায়গা আছে? হ্যাঁ, বধিতা বললেন। পুরনো কলকাতার বাড়িতে এগুলো ছিল সার্ভিস টানেল। হরিচরণ জানতো, তন্ময়ও জানতো। মায়া বলল, দাদা, তন্ময় যদি ভয় পেয়ে থাকে, সে আমাদের আঘাত করবে না তো? বধিতা বললেন, মানুষ ভয় পেলে আঘাত করে না মায়া, মানুষ ভয় পেলে পালায়। হরিচরণ হঠাৎ কেঁপে উঠল। ভেতর থেকে একদম পরিষ্কার শব্দ শোনা গেল, কে কে বাইরে? নিজের অজান্তেই আমার শরীর কেঁপে উঠল। এটা কোনো ভূতের আওয়াজ নয়, একটা মানুষের কণ্ঠ, কিন্তু দুর্বল, দীর্ঘদিনের ক্লস্ট্রোফোবিক ভয়ের ছাপ নিয়ে। বধিতা বললেন, তন্ময়, তোমাকে আটকাতে আসেনি, আমি বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, আমরা কথা বলতে চাই। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর খুব নিচু গলায়, হরিচরণ কি বাইরে আছে? বধিতা বললেন, হ্যাঁ আছে, কিন্তু সে তোমাকে আঘাত করবে না, তার ভয়ের কারণ আমি জানি। আর 5 সেকেন্ড পেরোতেই ভিতরে লক খুলে গেল, দরজাটা খানিকটা সরে গেল। যে মানুষটা দরজার আড়াল থেকে বের হলো, সে এতটা ভগ্নদেহ আমি এরকম কখনো দেখিনি। 40-এর কোঠায়, চুল অগোছালো, মুখের দাড়ি কয়েক সপ্তাহের মতো, চোখে গভীর ক্লান্তির রেখা। কাপড় পরা আছে, কিন্তু পুরনো, মলিন। ভয়ে নয়, বরং লুকোনোর কারণে তার শরীর শুকনো। মায়া মুখে হাত চাপা দিয়ে বলল, ও সত্যি আছে? ও বেঁচে আছে? তন্ময় আমার দিকে তাকালো না, সোজা তাকালো হরিচরণের দিকে। হরিচরণ মাথা নিচু করে দাঁড়িয়ে, কোনো শব্দ নেই। তন্ময়ের ঠোঁট শুকনো, কিন্তু কণ্ঠ কাঁপা। তুমি তুমি আমাকে কেন রুকিয়েছিলে? বদিদা হাত তুলে দুজনকেই থামালেন। তন্ময়, আগে তুমি বলো, 3 বছর আগে কি হয়েছিল? তন্ময় ধীরে বলল, আমি হিসাবের কিছু গরমিল দেখেছিলাম। হরিচরণ তা জানতো। আমি বাবুজিকে বলতে গিয়েছিলাম, কিন্তু উনি তখন অসুস্থ, বিভ্রান্ত। হরিচরণ তখন বলল, ওরা তোমাকে বিশ্বাস করবে না। আমি ভয় পেয়েছিলাম। সেই রাতে আলো নিভে গেলে আমি সিঁড়ির পাশ দিয়ে হেঁটে পালাতে চাই, আর পা হরকে পড়ে যাই। আমি বললাম, হরিচরণ তোকে মেরেছিল? তন্ময় বলল, না, আঘাতটা দুর্ঘটনায় ছিল, কিন্তু হরিচরণ ভয় পেয়ে আমাকে সার্ভিস রুমে নিয়ে আসে এবং দরজা বন্ধ করে, বলে, তুমি কিছু বলো না, আমি তোমাকে রক্ষা করব। আমি অসুস্থ ছিলাম, বেরোতেও পারিনি। হরিচরণ দুবেলা আমাকে এখানে খাবার আর জল দিয়ে যেত। চুঞ্চু জিজ্ঞাসা করলো, তারপর? তারপর আমি আর বেরোতে পারিনি। ভয় ভয় আমাকে গ্রাস করেছিল। সবাই স্থির হয়ে গেলাম। বদিদা কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর বললেন, তন্ময়, তুমি অপরাধী নও, তুমি ভিকটিম। তোমার ন্যায্য জায়গাটা আরও আগে প্রকাশ পাওয়া উচিত ছিল। তারপর তিনি হরিচরণের দিকে তাকালেন। হরিচরণ, যে মানুষকে তুই রক্ষা করার ভান করেছিস, তাকেই তুই বন্দি করে রেখেছিস। এটা চরম অপরাধ, এটা ভয় দেখানোর চেয়েও বড় অপরাধ। হরিচরণ মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি স্যার। ভুল? বদিদা বললেন, এটা ভুল নয়, এটা ঠান্ডা মাথায় করা সিদ্ধান্ত। তুই ভয় পেয়েছিলি, কিন্তু সেই ভয় তুই অন্যের ওপর চাপিয়ে দিয়েছিস। তন্ময় আমাদের দিকে তাকালো, তার চোখ জলে ভরা। সে বলল, আমি শুধু বেরোতে চেয়েছিলাম, কিন্তু যেদিন বেরোতে যাই, বাড়িতে আবার ছায়া দেখা যায়। আমি ভাবতাম আবার কেউ এসেছে। মায়া ফুপিয়ে উঠল। বদিদা নরম স্বরে বললেন, তন্ময়, তুই যা দেখেছিস সবই মানুষের তৈরি ছায়া। এবার সব শেষ হবে। তন্ময় আমাদের পাশে দাঁড়িয়ে, দীর্ঘ 3 বছরের গোপন বন্দিত্বের ভাঁজ তার মুখে জমে আছে।
কিন্তু চোখে একটা অদ্ভুত স্বস্তি, যেন প্রথমবার আলো ঠিকভাবে দেখতে পাচ্ছে। বদিদা খুব শান্ত স্বরে বললেন, তন্ময়, এ বাড়ির ছায়া তুমি নয়, তুমি সেই মানুষ যে ছায়ার নিচে বেঁচেছিল। হরিচরণ কোনো কথা বলতে পারছিল না। চোখে জল, কণ্ঠ কাঁপা, শরীর ঝিমঝিম করা অপরাধ বোধ দুলছে। মায়া পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। ইন্সপেক্টর অভিক দত্ত এসে পৌঁছালেন কয়েক মিনিটের মধ্যে। তন্ময়কে দেখে তিনি স্তম্ভিত। বুধিতা বললেন, ঘটনা জটিল কিন্তু অপরাধ পরিষ্কার। তন্ময় অভিযান বা হত্যা চেষ্টা নয়, তাকে দীর্ঘদিন আটক করে রাখা হয়েছে। অভিক বললেন, মানে অবৈধ আটক? বুধিদা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এবং ভয় দেখিয়ে বাড়ির নথি গোপন করার চেষ্টা, একটা আলাদা অপরাধ। হরিচরণ হাঁটু গেড়ে বসে পড়ল। স্যার, আমি জেলে যেতে চাই না, ভুল করে ফেলেছি। বুধিদা বললেন, ভুলের পরিমাণ থাকে হরিচরণ, কিন্তু তোর একটা কথা ঠিক, তুই কাউকে মারিসনি, তাই আইন যা বলবে তাই হবে। পুলিশ হরিচরণকে নিয়ে গেল। সে যেতে যেতে তন্ময়ের দিকে তাকিয়ে কেঁদে ফেলল। এরপর সবাই ড্রয়িং রুমে একত্র হলাম। বদিদা পুরনো কাঠের ক্যাবিনেট থেকে ধুলো জমা 3টে ফাইল বের করলেন। মায়া বিস্ময়ে বলল, এইগুলো আমাদের বাবার নথি? হ্যাঁ, এই ফাইলগুলোতেই ছিল বাড়ির মালিকানা নিয়ে বাবার সিদ্ধান্ত। তন্ময় যেদিন হিসাব মিলিয়ে ভুল ধরেছিল, হরিচরণ ভয় পেয়েছিল এগুলো বেরিয়ে যাবে বলে, তাই সে প্রথম দিন থেকেই এগুলো লুকিয়ে রাখে। ঋদ্ধির চোখে জল। বাবা তাহলে কাউকে সন্দেহ করেনি? বদিতা ধীরে বললেন, তোমাদের বাবা অসুস্থ ছিলেন, তিনি তন্ময়কে বিশ্বাস করেছিলেন, আর হরিচরণের উপর অগাধ বিশ্বাস, সেটাই তাকে এক অন্ধ পথে ঠেলে দেয়। তাই তার মনে ছায়া তৈরি হয়েছিল মানসিকভাবে। সবাই চুপ। বদিদা ফাইল বন্ধ করে বললেন, তোমাদের বাড়ির ছায়া কখনোই কোনো ভূত ছিল না, না কোনো অতিপ্রাকৃত কিছু। ছায়া ছিল 4 ধরনের। 1, ভয়, তন্ময়ের ভয়, তোমাদের বাবার ভয়, বিক্রমের অপরাধবোধের ভয়। 2, মানসিক চাপ, রাতের অন্ধকারে তৈরি বিভ্রম। 3, মানুষের কৌশল, হরিচরণের ছায়া দেখানোর অভিনয়। 4, অসত্য, যা যত বেশি লুকোবে ততই ছায়া বাড়বে। আমি জিজ্ঞেস করলাম, দাদা, আপনি প্রথম কোনো ইঙ্গিতে বুঝলেন কিছু গণ্ডগোল আছে? বুদ্ধিদা বললেন, ছায়া যতই লম্বা হোক, তার উৎস সবসময় খুব ছোট জায়গা। এই বাড়ির ছায়ার উৎস একটা ছোট সার্ভিস রুম, সেখান থেকেই সব শুরু। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমি জানতাম না কার ওপর ভরসা করব, কিন্তু আজ আজ মনে হচ্ছে আমি বাঁচলাম। বুধিতা তার কাঁধে হাত রাখলেন। তুমি তো কিছু ভুল করনি, তোমার ভয়ের উপর অন্য কেউ বসে খেলেছে। পুলিশ তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে গেল, কিন্তু অভিযুক্ত নয়, সাক্ষী হিসাবে। মায়া ও ঋদ্ধি তন্ময়ের হাত ধরে বলল, তুমি আবার আমাদের বাড়িতে থাকতে পারো নির্ভয়ে। তন্ময় চোখ ভিজিয়ে ফেলল। এতদিনের ঘরবন্দি মানুষের এটা ছিল প্রথম মুক্তির সার। সবাই যখন শান্ত, বদিদা বেরোবার জন্য দাঁড়ালেন। আমি বললাম, দাদা, এবার সব শেষ তো? বদিদা হেসে বললেন, ছায়া শেষ হয় না পিয়াল। ছায়া মানুষ যত লুকোবে ততই বড় হবে, কিন্তু সত্য যখন আলোয় আসে, ছায়ার কোনো অস্তিত্ব থাকে না। ছঞ্চু জিজ্ঞেস করল, তাহলে এই বাড়ি এখন নিরাপদ? বদিদা বললেন, এই বাড়ি আগেও নিরাপদ ছিল। নিরাপদ ছিল না তোমাদের ভয়। তারপর সিগারেটের প্যাকেটটা পকেটে রেখে চশমাটা চোখে চড়িয়ে বললেন, চলো, মামলাটা শেষ, এবার অন্য ছায়ার পথে হাঁটা যাক।